নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালটাই আজকে শুরু করেছিলাম একদম সকাল সকাল দিয়েই, তবে দেখে মনে হচ্ছে না এখন বাজে 6:45। হঠাৎ করে কদিন খুব গরম পড়লো, আবার দেখো কেমন কুয়াশা পড়েছে। বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো পুরো বৃষ্টির মতো আমাদের বাড়ির সামনের যে শান করা আছে ওই জায়গাটা পুরো বৃষ্টি পড়ার মতো ভিজে গেছে, এতটাই কুয়াশা। তো চলো, এখন অনেকটাই একটুখানি আলো আলো দেখা যাচ্ছে। প্রথমে যখন ভিডিও করেছিলাম তখন তো পুরোই অন্ধকার ছিল, এখন একটু আলো আলো দেখা যাচ্ছে। তো চলো ঝটপট বাইরের কাজ সেরে আগে রান্নাঘরে ঢুকি। এই যে কাজ বাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। এখন করব একটুখানি পাবদা মাছ। তো মাছটাকে আগে ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজবো ঢাকা দিয়ে, কারণ পাবদা মাছ ভীষণ ফোটে। চলো, রান্না বান্না তো শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আকাশটা কেমন গুম মেরে রয়েছে। আজ দুদিন ধরে এরকম কুয়াশা পড়ছে, আর পুরো বাইরে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। কুয়াশাটা গায়ে অনুভব করা যাচ্ছে বাইরে গেলে। তো চলো, বাইরের ওয়েদারটা তো খুব একটা ভালো না, দেখা যাক বেলা হলে রোদ্র ওঠে নাকি। তো এখন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলমোস্ট হয়ে গেছে। একটু জল দরকার ছিল, তাই আবার একটু জল দিলাম। আর এখানে তো বসিয়েছি দেখলাই পাবদা মাছ, ভীষণ ফোটে। চলো, এর আগের দিন পাবদা মাছটা করেছিলাম ঝাল, ওই আদা জিরে কাঁচা লঙ্কা একটু পোস্ত দিয়ে। তো আজ করব ঝোল, সেই কারণে দেখো এখানে আমি শিলপাটায় মশলাটা করে নিয়েছি। এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কাটাই বেটেছি। এই মশলাটা দিয়েই আমি আজকে মাছের ঝোলটা করব। তো কী কী দিয়ে করব তোমাদের দেখাচ্ছি। ওই যে টমেটো একটুখানি জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম। এখানে দেখো মশলাটা অলমোস্ট আমার মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা বেগুন। তো বেগুনটা আমি ভেজে নিইনি, কারণ বেগুন এমনিই নরম জিনিস, এই মশলা কষিয়ে ঝোল ফুটতে ফুটতে বেগুনটাও একদম তরকারির সাথে মিশে যাবে। আর ভেজে নিলে আর তো কিছু খুঁজেই পাওয়া যাবে না বেগুনের অস্তিত্ব, সেই কারণে ভেজে নিইনি। তো কোনো কর্মে রান্নাবান্না একটু সামলে নিয়েছি, তারপরেই চলে আসলাম এখানে ঠাম্মার ওষুধটা দিতে। পায়ের ব্যথাটা অনেকটা কমলেও পুরোপুরি কমেনি। এখনও জোর দিয়ে সেইভাবে হাঁটতে পারি না, আগের মতো দৌড়ে দৌড়ে কাজ করতে পারি না, তবে অনেকটাই কমেছে। তো চলো, এখানে ঠাম্মার যে খালি পেটে যে গ্যাসের ওষুধটা সেটা দিয়ে নিলাম। এবার যাবো চা করতে। চা বসিয়ে এসেছি ঠাম্মার জন্য অলরেডি। আর ওইদিকে মোটামুটি আমার রান্না একটু সামলে নিয়েছি, আর কী কী রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে চলো ঠাম্মাকে একটু চা মুড়িটাও দিয়ে নিই। ওনার ওষুধ খাওয়ার পরপরই চা মুড়ি দিলে ওনার বেশ মুখটা ভালো লাগে, কারণ উনি ওষুধ এমনিই খেতে চায় না, আর ওষুধ খেলে মুখের মধ্যে কিছু দিলে তবেই ওনার মানে একটু ভালো লাগে। আর ওষুধ খাওয়ার পর মুখে যদি কিছু না দেয় বলে মুখটা নাকি তিতো তিতো লাগে। তো চলো, এখানে দেখো কত অধীর আগ্রহে বসে আছে যে কখন আমি চাটা দেব। তো এখানে দেখো গরম গরম চা, সাথে শুকনো কিছু মুড়িও দিয়ে দিয়েছি। চলো এবার বড়মাসের চাটা আগে বসিয়ে নিই, আর কী কী রান্না করলাম তোমাদের দেখাই। চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করলাম। এই যে এখানে হচ্ছে বড়মশাইয়ের চা, আর এখানে যে তরকারিটা হচ্ছে সেটা বড়মশাইকে দেবো না, এটা হচ্ছে আমার জন্য আলু দিয়ে মটরশুঁটির একটা তরকারি। তার কারণ হলো আমি এই যে পাবদা মাছ খাই না, এখানে আলু দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের একটা ঝোল করেছি। আর এই যে গাজর আলু বিনস আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা, আর বেগুন ভাজা, এটাই আজকের মেনু। এই যে এখানে ভালো বুঝতে পারবে, আর কিছু করিনি। বড়মশাই এখন গেছে আমার জন্য একটু ডিম আনতে, আমি ডিম ভাজা করে নেব পরে। আর এই যে কালকের একটুখানি মাছের ঝালও আছে, এক পিস মাছও আছে। আর এখানে বড়মশাই টিফিনটাও প্যাক করে দিয়েছি, এখন শুধু মাছের ঝোলটা দিলেই হয়ে যাবে। এই যে রান্নার বাসন সব মাজা হয়ে গেছে, ওই যে ওখানে রেখে এসেছি, হয়তো বুঝতে পারছো তোমরা। আর এখানে দেখো জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি, ওগুলো একটু পরে কাচবো। তার আগে এই যে আজ ফ্রিজটা পরিষ্কার করব। এর আগে পরিষ্কার করেছিলাম, সে আমি অসুস্থতার আগে, সে অনেক দিন হয়ে গেছে। তারপরে আমি অসুস্থ হওয়ার পরে আমার ভাসুর বাড়িতে ছিল, সে কোনো রকমে মানে ফ্রিজটাকে যেমন পেরেছে ব্যবহার করেছে। তারপরে আমারও এসে আর এটা ওটা করতে করতে এতদিনে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজ একটু ফ্রিজটা পরিষ্কার করি। দেখো কি নোংরা হয়েছে ফ্রিজটায়, সমস্ত কিছু বার করে নিয়ে এসেছি। এই যে আইসটা বার করেছি,
আর এই যে দেখো এগুলো ঠিক কতটা নোংরা, এগুলো কাচের তো একটু ভয় লাগছে, সব একসাথে বার করে নিয়েছি। আর এই যে দেখো ঠিক কতটা নোংরা হয়েছে। তো চলো আগে এগুলো সাবধানতার সাথে পরিষ্কারটা করে নিই, তারপরে তোমাদের সাথে ভিডিও করব। কারণ ভিডিও করা আর এগুলো পরিষ্কার করা আমার কাছে দুটোই সমস্যার কারণ এটাও কাচের, ফোনটাও কাচের, কোনো ক্রমে দুটোর মধ্যে একটাও যদি পড়ে যায় দুটোই নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো চলো আগে এটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা পরিষ্কার করে তবেই যাব ফ্রিজ পরিষ্কার করতে। চলো, যেহেতু ফ্রিজটা পরিষ্কার করব তাই আজকে সকাল সকাল ঘরটা মুছিনি, ঘরটা একটু পরে মুছবো। তো সেই কারণেই বাইরের কাজগুলো আগে সেরে নিলাম। এখন তো ঠাকুর পুজো দেওয়া নেই, তাই একটা না দুটো কাজ কম আছে। তো সেই কারণেই ভাবলাম যে চলো আগে বাইরের কাজগুলো সেরে নিই, সবার লাস্টে ফ্রিজ পরিষ্কার করে ঘর মুছে বেরিয়ে যাব। তারপরে ঠাম্মাকে স্নান করানো, নিজে স্নান করানো, সেই কারণেই আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। খুব বেশি কাচিনি, ওই কাকা শ্বশুরের কিছু জামা কাপড় ছিল, সাথে আমার বাসি নাইটি আর বড়মশাইয়ের এই হাফ প্যান্টটা। তো এইসব জামা কাপড়গুলো ও রেগুলার বেশি লাগে বলেই আমার রেগুলার কাচতে হয়। তো এমনি ভালো জামা কাপড় আমার রোজ কাচা পড়ে না, কারণ সেগুলো আমাদের এখন আর সেইভাবে প্রয়োজন পড়ে না, কারণ আমরা তো সেইভাবে কোথাও যেতে পারি না। সেই কারণে ভালো জামা কাপড় না কাচলেও দেখবে রেগুলার বেসিক যেগুলো আমাদের পরা হয় সেগুলো কিন্তু আমি রেগুলার কেচে ফেলার চেষ্টা করি। তো এখানে ঠাম্মার নাইটিটাও ধুয়ে দিয়েছিলাম, কারণ আজকে ঠাম্মা সকাল সকাল বাসি নাইটি ছেড়ে দিয়েছে। আর আজকে না সকাল থেকেই মেঘলা, জানি না বেলা হলে রৌদ্র উঠবে কি না, একটু ভয় ভয় লাগছিলো, কারণ কাকা শ্বশুরের গেঞ্জিটা সাথে লুঙ্গিটাও কেচে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো মেলে আগে ঠাম্মাকে খেতে দিয়ে তারপরে যাব ফ্রিজ পরিষ্কার করতে। জামা কাপড়গুলো মেলেই চলে এসেছিলাম ঠাম্মার ঘরে। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়েই মনে পড়লো ঠাম্মার ঘরে বিছানাটা তোলা হয়নি, প্লাস ঠাম্মাও তো বাইরে আছে। তো ভাবলাম যে আগে তাহলে বিছানাটা পরিষ্কার করে নিই। আর এখানে বিছানার সাথে সাথে দেখো আমি একটুখানি জানলাটাও পরিষ্কার করে নিলাম। তো বিছানাটা বেসিক্যালি রোজ পরিষ্কার করা হয় না বলে তাই একটুখানি বেশ পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রাখতে হয়। আর কেমন ধুলো হয়েছে দেখতে পাচ্ছ, রাস্তার ধারে বাড়ি হলে এমনিই সমস্যা, তার মধ্যে আমাদের বাড়িতে তো আরও একটা ধুলোর কারখানা রয়েছে, সেখান থেকে তো আরও ধুলো আসে। তো এই ধুলো নিয়েই সারা দিন ঘর বাড়ি এত নোংরা হয়, কী আর বলবো। কিন্তু কিছু করারও নেই, আমার হাত পা পুরো বাঁধা, আমার কিছু করার নেই। তো ওখান থেকে এসেই মনে পড়লো কাল মা এসেছিলো। কাল যেহেতু কোনো ভিডিও বানায়নি তার মায়ের কোনো ভিডিও করা হয়নি। তো মা কিছু ফল এনেছিল, আমি যেহেতু ফল খেতে ভালোবাসি, বিয়ের আগে প্রচুর ফল খেতাম। ফল আমার সত্যি বলতে ভাত তরকারির থেকেও ফল বেশি ভালো লাগে। তো যে কোনো ফল আমি খাই, শুধুমাত্র আপেল আর সবেদা বাদ দিয়ে। তো মা এখানে কিছু কুল, একটুখানি শাক আলু আর একটু পেয়ারা এনেছিল, সাথে এনেছিল আঙুর ফল। তো আর এই যে বেদানা দুটো দেখছো, এই বেদানা দুটো বড়মশাই কোন জন্মে এনে রেখেছে, ছাড়ানোর অভাবে খাওয়া হয় না। তবে কেউ যদি ছাড়িয়ে দেয় আমি এক নিমেষে শেষ করে দিতে পারি, তবে নিজে ছাড়িয়ে খাওয়া তো সেই জন্যই একটু সমস্যা হয়। আগে যখন ডায়েট করতাম, ফল খেতাম, তখন সমস্ত ফল দিদা বা মা হাতে করে কেটে দিত, তবে আমি বসে বসে খেতাম। চলো তোমাদেরকে দেখায় আমার ফ্রিজের ঠিক কী অবস্থা। এই যে ডিপ ফ্রিজের অবস্থা, আর এই যে নর্মাল ফ্রিজের অবস্থা। সাথে এইগুলোতে দেখো কতটা ধুলো পড়েছে। বুঝতেই হয়তো পারছো ঠিক কতটা অপরিষ্কার রয়েছে ফ্রিজটা। তো চলো ঝট করে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই।
ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা। এখন এসছি ফ্রিজ পরিষ্কার করতে। এটা ওটা ভেবেছিলাম 10:30টার মধ্যে ফ্রিজটা ধরবো, তাহলে ওই সাড়ে 11টা কি 11:15-র মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে পারলেই তারপরে খাওয়া দাওয়া সেরে মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে কাজ সেরে স্নানে যাব। তো সে আর হলো না, এটা ওটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন 11টা বাজে। তার মধ্যে আবার ঠাম্মাকে খেতে দিয়ে এসেছিলাম। ঠাম্মাকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণেই ঠাম্মাকে আগে খেতে দিয়ে দিয়েছি। এখনও কাকুমণি আসেনি, তো সেই কারণে আমি ফ্রিজটা পরিষ্কার করতে এসেছি। তো ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তো খুবই নোংরা হয়েছিল। আর ফ্রিজের বডি পার্টগুলো তো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো ফ্রিজটা কতটা নোংরা ছিল আর এখন ঠিক কতটা পরিষ্কার। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনটাও ভালো লাগে। তবে এগুলো রাখাও অসম্ভব এত পরিষ্কার করে একা হাতে। তো তোমাদেরকে আগে থেকেই প্রথম থেকে একটাই কথা বলি, একা হাতে সব দিক সামলে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। একটা হেল্পিং হ্যান্ড থাকলে তো পুরো আমি এই বাড়িটাকে ঝকঝক করে ফেলতে পারতাম, কিন্তু একার পক্ষে যতটা পারি ততটাই করি। একার পক্ষে সবটা সম্ভবও হয় না এতগুলো মানুষের। যদি দুজনের সংসার হতো তাহলে দেখতে পারতাম যে কতটা পরিষ্কার করে রাখার থাকতো, কিন্তু এখন আর সম্ভব হয় না। তো ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো ফ্রিজ পরিষ্কার করার পর ফ্রিজের আশেপাশেটা ঠিক কতটা নোংরা হয়েছে। ফ্রিজটা বন্ধ করে যেহেতু পরিষ্কার করেছিলাম, এখন আমি চালুও করে দিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে ঘর মুছেই চলে গেছিলাম স্নানে। আজ এখনও ঠাম্মা স্নান করেনি, তো বললো স্নান করবে না, পরে একটু মাথা ধোবে। তো আমি সেই মতেই চলে গেছিলাম স্নানে। তো এখন এই যে স্নান করে আসলাম, আর স্নানে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো চলো স্নান করে তো ঘরে এসেছি, এখন মাথা আসলে সিঁদুর পরে নেবো। স্নান সেরেই প্রথমে আমি যেখানে আসি সেটা হলো আমার ড্রেসিং টেবিলের সামনেই। আগে মাথা আসলে সিঁদুর পরি, কারণ আমার খুব বিরক্ত লাগে যতক্ষণ আমি সিঁদুর না পরতে পারি। সেই কারণেই তো অনেকে বলে পিরিয়ডসের সময় নাকি সিঁদুর পরতে নেই, তবে আমি আমার যে বিয়ের সিঁদুরটা সেটা আমি ধরি না, তবে আমি গোলা সিঁদুরটা পরি। তো তোমরা কিন্তু আমার গলা শুনে বা ভয়েস শুনে বুঝতে পারছো আমার ঠিক কতটা ঠান্ডা লেগেছে। আমি যখন এই সময়টা স্নান করে মাথা আঁচড়াচ্ছিলাম তখন আমার শরীরটা হঠাৎ খুবই খারাপ লাগছিল। তো খুব বিরক্তও লাগছিল, শরীরটার মধ্যে অস্থিরও করছিল। আমার কাল থেকে, মানে আজ যে ভিডিওটা দিচ্ছি এটা তো গতকালের, আর ভয়েস দিচ্ছি আমি আজ। তো কাল থেকে এই সময়টা থেকে শরীরের মধ্যে বিরক্ত শুরু হওয়াতেই সারা সন্ধ্যে থেকে ভীষণ জ্বর ছিল। তো চলো এরপরে কী করব তোমাদের সাথে তো শেয়ার করবই। তো আগে চলো এখানে সিঁদুরটা পরে নিই, তারপরে রান্নাঘরে যাব। দুপুরে সকালে যে বাসনগুলো মেজেছি সেগুলো এখন উপর দেওয়া হয়নি। ফ্রিজ পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12টার কাছে বেজে গেছিলো। আমি 12টার সময় খেয়েছি, সেটা তো তোমরা দেখলাই। তারপরে ঘর মুছে বাসন মেজে তারপরে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়েছিল। ঘর মুছেছি, রান্নার জল তুলেছি, চাল ধুয়ে রেখেছি, অনেক টুকাটুকি কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 2টো প্রায় বাজে, স্নান করে আসলাম। এখন এই যে সিঁদুর পরেই চলে এসেছি রান্নাঘরে। এই যে সকালবেলায় মেজে রাখা বাসনগুলো উপর দেওয়া হয়নি, ওদিকে ভাত প্রায় হয়ে গেছে। চলো আগে বাসনগুলো উপর দিয়ে নিই, তারপরে ভাতটা উপর দেবো। তো বাসন বেসিক্যালি এখন আর আগের মতো অত বেশি হয় না, অনেক কম হয়। আগে প্রচুর বাসন হতো, কারণ সবাই একসাথে খাওয়া দাওয়া হতো, সকালের খাবার দাবার, ভাসুর থাকতো, বরমশাই থাকতো। এখন এইসব ঝামেলার কারণে অনেক কম হয়ে গেছে বাসন, কারণ এখন তো সেরকম মানুষজনও নেই। আর এই যে কটা হয় চায়ের বাসন আর ওই রান্না বান্নার কয়েকটা বাসন। রান্না করতে মূলত বেশি বাসন লাগে না, তবে খাওয়া দাওয়া দিয়ে সমস্ত কিছু একা হাতে করতে গেলে আর একসাথে বাসন মাজতে গেলে তখন কিন্তু প্রচুর বাসন মনে হয়। তো একটা সময় আমি এই বাসন মাজা নিয়েও অনেক কথা শুনেছি, খাটনিও করতাম আমি, আবার কথাও শুনতাম আমি। তো সবার বাসন, সবার খাওয়া দাওয়ার বাসন দিয়ে, রান্নার বাসন দিয়ে, সকালের চায়ের বাসন দিয়ে আগে একবারে মাজতাম দুপুরবেলা। তো আমার ঠাকুমা শাশুড়ি খুব কথা শোনাতো, এত বাসন কেন হয়, এত বাসন কেন হয়। তো তাকে কি করে বোঝাবো যে সবার বাসন একা মাজতে গেলে এত বাসনই হয়। আগে যেহেতু উনি সবসময় আমার সাথে তুলনা করতো আমার জেঠি শাশুড়ির নাকি এত বাসন হতো না। তবে সত্যি বলতে জেঠি শাশুড়ি শুধু নিজেরটুকুই মাজা ঘষা করতো। বড়মশাই বলো, কাকা শ্বশুর বলো, এদের বাসন তো উনি মাজতো না, তাই ওনাদের চোখে পড়েনি।
আর এখন 5টা মানুষের কাজ একা করি। আর আগে সবার কাজ সবাই নিজে নিজে করে নিত, তাই সবাই ভাবতো যে অল্প অল্প বাসন হতো, কিন্তু সেটা না। 5টা মানুষের কাজ একা হাতে করতে গেলে যে করে সেই বোঝে ঠিক কতটা খাটনি হয়। তো চলো, ওখানে বাসনগুলো উপর দিয়ে এখানে চলে এসেছিলাম ভাতটা উপর দিতে। ভাতটা হয়ে গেছে, এখনই ঠাম্মাকে খেতে দিয়ে দেবো, কারণ এখন প্রায় 2:15 মতো বেজে গেছে। ওনারও একটু শরীরটা খারাপ লাগছিল, তাই হাত মুখ ধুইয়ে বারান্দায় বসিয়ে রেখে এসেছি। এই যে ওনাকে দিয়ে দিয়েছি খেতে। উনি একটু স্নান করেনি, হাত মুখটা ধুয়ে নিয়েছে, আর সকালবেলায় বাসি নাইটিটা ছেড়ে দিয়েছিল। এখন উনি সকাল আর দুপুরের ভাতটা নিজে হাতে করেই খেতে পারে, এখন অনেকটাই সুস্থ তো। আর রাতের খাবারটা আমি খাইয়ে দিই। তো উনি ওখানে খাচ্ছে দেখে আমি এখানে বসে পড়েছিলাম এই জামা কাপড় কয়টা গোছাতে। তবে শরীরটা এতটা খারাপ লাগাতে সবটা গুছিয়ে উঠতে পারিনি। তারপরে কাকা শ্বশুর আসতে দেরি করাতে আমারও খেতে দেরি হয়ে গেল। এখন প্রায় 4টে বাজে। এখন ঠাম্মা তো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছিলো। তখন আর মশারিটা টাঙিয়ে দেওয়া হয়েছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল তো। তাই এখন নিজের কাজ সেরে এসেছি ঠাম্মার ঘরে মশারিটা টাঙাতে। তবে এখনও আমার কাজ শেষ হয়নি। এখন ঠাম্মার মশারিটা টাঙিয়ে দিয়ে যাব দাদার ঘরে। ফ্রিজটা চালু করে এসেছি, ফ্রিজের মধ্যে প্রচুর সবজি ছিল, সেগুলো বাইরে রয়েছে। আর যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে তো তো সবজিগুলো ফ্রিজ থেকে বার করার পরে যেহেতু বাইরে রয়েছে, তো ফ্রিজগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই ভাবলাম যে সেই সন্ধ্যেবেলা করতে গেলে অনেক সবজি হয়তো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, কারণ ফ্রিজের ভিতরে ওটা তো জল জল হয়ে থাকবে। আর সেই জলটা যখন ঘেমে ঘেমে যখন জলে মানে ঠান্ডাটা যখন ঘেমে জলে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু ওগুলো ঘেমে ঘেমে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। সেই কারণেই ভাবলাম আগে চলো ফ্রিজের বডি পার্টসগুলো ঠিকঠাক করে লাগিয়ে নিয়ে ফ্রিজটাতে সবজিগুলো রেখে দিই। এই যে সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি, আর সবজিগুলো আমি রেখে দিয়েছি প্যাকেট প্যাকেট করাতে, সব কিন্তু আমার সবজি আছে। তো চলো এবার যাবো একটু রেস্ট নিতে, শরীরটা খুব খারাপ লাগছে। আর এই ঘরে ছিল দাদার ঘরে বরমাসের একটা প্যান্ট ছিল, সেটাও আমি হাতে করে নিয়ে নিয়েছি। এবার যাবো রেস্ট নিতে। চলো তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যেবেলা চা খাওয়ার সময়। টাটা। এই যে খুব শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য সন্ধ্যেবেলা উঠতে পারিনি। উঠতে উঠতে 7টা 10 বেজে গেছে। ওদিকে বড়মশাই বাড়িতে এসে ঠাকমাকে চাও মানে ঠাকমাকে দিয়ে দিয়েছিল ওষুধ। তারপরে আমি চা দিয়েছি। তারপরে অনেকক্ষণ শুয়ে বসে কাটানোর পরে চলে এসেছি আবারও রান্নাঘরে। এখন করব কালকের জন্য সবজি কাটবো। আর ওদিকে দেখো রাতের ভাত ছিল, আমি আজকে রাতে আর কিছু করিনি। যেটুকু ভাত আছে বড়মশাই, ঠাকুমা শাশুড়ি আর কাকা শ্বশুরের হয়ে যাবে। আমার এমনিতেও মুখটা ভালো লাগছে না, তিতো তিতো লাগছে, আমি এমনিতেও ভাত খাবো না। সেই কারণেই ভাবলাম যে আর ভাত বসিয়ে লাভ নেই, যেটুকু আছে ওরা ভাগাভাগি করে খেয়ে নেবে। আমি এখানে কালকের জন্য সবজি কেটে রাখি। যতই শরীর খারাপ থাকুক না কেন, রান্না বান্না তো করতেই হবে, বড়মশাইকেও করে দিতে হবে, সবার জন্যই করতে হবে। আমার তো আর শাশুড়ি নেই, তবে এই সময়গুলোতে শাশুড়িকে খুব মিস করি, বিশেষ করে নিজের বাড়িটাকে খুব মিস করি। যখন আমি আগে অসুস্থ হতাম, একটা টুকোটা নাড়তে হতো না, প্লাস আমার হাতে করে খেতেও হতো না। আমার দাদা দিদা মা বৌমনিও করেছে, যতদিন বৌমনি এসছে ততদিন সেই মানুষটাও করেছে। এমনকি আমার জ্যাঠিতো বৌদিরা আমার জন্য অনেক করেছে। এই অসুস্থতার সময়গুলো আসলে তাদের কথা বড্ড মনে পড়ে, কারণ এখানে বড়মশাই ছাড়া করা তো দূরে থাক, কেউ একবার মুখের কথাও জিজ্ঞাসা করে না আমার শরীরটা কেমন আছে। আজ বিগত প্রায় 8-10 দিন তোমরা দেখলে আমি পাটা নিয়ে ভুগলাম। আমার সংসারে কোনো একটা ব্যক্তিও কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি যে আমার পায়ে এক্স্যাক্টলি কী হয়েছে, আমি ডাক্তার দেখালাম কি না, কেমন ব্যথা, কিসের জন্য হয়েছে। তো সেই সব নিয়ে এখন আর দুঃখ হয় না, তবুও মাঝে মাঝে তোমাদের সাথে বলে ফেলি। কারণ কি বলো তো, যতই ভাবি দুঃখ হয় না, কোথাও একটা গিয়ে কষ্ট হয়েই থাকে যে মানুষগুলোর জন্য নিজের পুরো শখ আহ্লাদ সব ত্যাগ করে দিয়েছি, সেই মানুষগুলো একবার আমার খোঁজটুকুও রাখে না, কেয়ার করা তো দূরে থাক। তো এখানে দেখো আমি কালকের জন্য একটুখানি কতগুলো পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি, ওখানে মসুরের ডালও একটু ভেজাবো। মসুরের ডাল দিয়ে কালকে বড়া করে ঝোল করব, সেটা কিভাবে করব সেটা কালই দেখাবো। তো চলো, মোটামুটি কাজ শেষ। আর ওখানে ঠাকুমা শাশুড়ি আর কাকা শ্বশুরের খাওয়া হয়ে গেছে। তো ভাত খাবো না বলেছিলাম, তো বড়মশাই বললো আমার পাতের থেকে এক গাল খাও। তাই আমি ওই ভাজাটা দিয়েই খেলাম, কারণ ওদের তো মাছ আছে। আমি একটু দুধ রুটি খেয়ে নেবো। এই যে দুধ আর পাউরুটি খাচ্ছি, মুখটা ভীষণ তিতো। কাকুমুনি তো খেয়ে দিয়ে ঘরে চলে গেছে। তো এখানে আমি আর বড়মশাই খেতে বসেছি, ভীষণ শরীরটা খারাপ লাগছে। বড়মশাই ওষুধ এনে দিয়েছে, তবে খাওয়া দাওয়া সেরে তবে তো খাবো ওষুধটা। তো এখানে দেখো বেচারা অনেক কাশি হয়েছে ওরও।
তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া সেরে কোনো রকমে বাসনগুলো দুজন মিলে মেজেছি। তো ভেবেছিলাম মাজবো না, তো বড়মশাই বললো আজ কষ্ট করে একটু মেজে নাও, কারণ কাল মাজতে গেলে তোমাকে একা মাজতে হবে, আমাকে পাবে না। তবে এখন মাজলে আমি একটু হেল্প করে দিতে পারবো, যেটা রোজই করে। তো খাওয়া দাওয়া সেরে বাসন কটা মেজে এসছিলাম এখানে ওষুধ খেতে। এখন যাব শুতে। দেখতেই পাচ্ছ চোখে মুখে কেমন অসুস্থতা লাগছে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে একটু কমেন্টে জানিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ব্লগে, যদি সুস্থ থাকি। তো সবাই আমার জন্য একটুখানি প্রে করো।